যখন সিনায় সিনায় ছোটে দিওয়ানা নুনে নুন খুন, অর্থাৎ শিরাতে শিরাতে অন্ত পীড়াতে পড়ে আগুন। যখন সিনায় সিনায় ছোটে দিওয়ানা নুনে নুন খুন, মানে শিরাতে শিরাতে অন্ত পীড়াতে পড়ে আগুন। অন্তঃসার শূন্য খাঁচার মধ্যে বাঁচার পাকার এবং কাঁচার নিয়ম কানুন, নেহাতি দাঁড়ে দাঁড়ে দ্রুম। আসলে অন্তর আমার ঠুনকো ঠুনকো বেডরুম। লালায় লায় হতে পারো কিরণমালা কিংবা অরুণ বরুণ, হ বৃদ্ধ প্রৌঢ় হামা বা দৌড় কিশোরী তরুণ। শহরের গল্প হোক না হাসির খুশির লাফির ঘুষির বা ছল ছলে বিষাদ করুন, নিছকি দাঁড়ে দাঁড়ে দ্রুম। ছায়া ফেলে অন্তঃস্থলে উস্কো খুস্কো বেডরুম। লালায় লায় শুবি ডুবি আয় আয় চোখে আর জিভে জড়াচ্ছে ঘুম। লালায় লায় ডুবি শুবি আয় আয় নখে আর বুকে ছড়াচ্ছে ঘুম। লালায় লায় এসবই দাঁড়ে দাঁড়ে দ্রুম। লালায় লায় ও আসলে দাঁড়ে দাঁড়ে দ্রুম। লালায় লায় নিছকি দাঁড়ে দাঁড়ে দ্রুম। এটাও আমাদেরই রেওয়াজ, মাঝে মাঝে আমরা কোনো কথা না বলে একেবারে গান গেয়ে, মানে গিটার বাজিয়ে গান গেয়ে শুরু করি। এই যে গানটা গাইলাম এবং গানটা গেয়ে সরাসরি শুরু করে দিলাম রূপম অন দ্য রক্স প্রেজেন্টেড বাই কংক্রিট ও উনো সিমেন্ট, তার একটা নতুন পর্ব। গানটার প্রথম লাইনেই একটা শব্দ দুবার আসে, তা হলো সিনায় সিনায়। সিনায় সিনায় মানে হলো শিরায় শিরায়। এই শব্দটা আমাদের এখানকার বাংলায় ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় প্রতিবেশী দেশে অর্থাৎ বাংলাদেশে। বাংলাদেশের গানে সিনায় সিনায় আমি সম্ভবত জেমসের একটা গানে পেয়েছিলাম। তো আমি এরকম না, লোকে যেরকম ডাকটিকিট সংগ্রহ করে আমিও করতাম ছোটবেলায়, বা ধরো মুদ্রা জমায় বিভিন্ন ধরনের কয়েন, আমিও এটাও করতাম ছোটবেলায়। তো এই সমস্ত শখের মতো আমার একটা শখ আছে ভাষা জমানো, শব্দ জমানো, যেখান থেকে পারি বিভিন্ন ধরনের শব্দ যা হয়তো এর আগে আমি নিজে ব্যবহার করিনি, তা ব্যবহারের দিকে আমার ঝোঁক থাকে। ঠিক এমনভাবেই বাংলাদেশ থেকে আমি আরেকটা শব্দ সঞ্চয় করেছিলাম। যেরকম আমরা সবসময় বলে থাকি রামধনু, বাংলাদেশে বলা হয় রংধনু, এবং আমার খুব সুন্দর লেগেছিল রংধনু শব্দটা, যেটা আমি শোনো আমরা কি সবাই এই গানে ব্যবহার করেছিলাম। এই ধরনের নতুন শব্দ খুঁজে পাওয়ার হয়তো এক্সাম্পল আরও আছে, এই মুহূর্তে আমার মাথায় আসছে না। তবে এরকমই আরেকটা ব্যাপার আমার মাথায় চলে এলো, ঠিক বাংলাদেশের শব্দ না, আমাদেরই শব্দ, কিন্তু হয়তো যে ধরনের গান আমি গাইছি সেই ধরনের যে ভাষা, সেই ভাষায় এই শব্দ ব্যবহার করবার কথা ভাবা যায় না। আজ নকল লাগে সব সুখের কাহিনী, দীর্ঘশ্বাসে দীর্ঘ জামিনী, নতুন পরিচয় বাড়ে শুধুই গ্লানি, হাতটায় হাত ছুতে চায় যাকে চিনি। এই যে লাইনগুলো আমি গাইলাম, এখানে এই দীর্ঘ শ্বাসে দীর্ঘ জামিনী, এই যে জামিনী শব্দটা আমি ব্যবহার করলাম, আমি এখানে না একটা ধ্রুপদী প্রেমের ইঙ্গিত দিতে চাইলাম। শব্দটা কিন্তু এলো তার কারণ আগেই যে এই লাইনটা ছিল, নিঃস্ব 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 এক বিশ্ব বিস্ময়ে ভালোবেসে আমার নিহন্তাকে। এখানেও কিন্তু একটা ইঙ্গিত দেওয়া ছিল যে আমি প্রেমের ধ্রুপদী আনার একটা সন্ধান করছি। এটাও রবীন্দ্রনাথের রেফারেন্স।
কাজে এই যে আমি এখনকার সময়ের প্রেমে থেকেও আমি গোটা সময়কালকে অ্যাড্রেস করছি, সেই ব্যাপারটার ভূমিকা গড়ে দেওয়া ছিল। তার জন্যই এখানে এই যামিনী ব্যবহারটা বা গ্লানি এই শব্দটা ব্যবহার, এগুলো কোথাও গিয়ে এর জাস্টিফিকেশন, একটা পোয়েটিক জাস্টিফিকেশন এসে যাচ্ছে। এই দাঁড়ে দাঁড়ে দ্রুম এই গানে মানে শিরোনামটাই তো সুকুমার রায়ের রেফারেন্স, মানে ননসেন্স ব্যাপার স্যাপার ঘটছে, এই তো এটা বোঝানোর জন্যই সুকুমার রায়ের স্মরণ নেওয়া। এখানে শুরু হচ্ছে যখন সিনায় সিনায় ছোটে দিওয়ানা নুনে নুন খুন। দেখা যাচ্ছে সিনায় সিনায় শব্দটা এলো, এর সঙ্গে সঙ্গতি রেখেই দিওয়ানা শব্দটা এলো, যেগুলো কোনোটাই আমাদের প্রচলিত বাংলা বলে আমরা স্বীকার করব না। শেষ করলাম খুন এই শব্দটা দিয়ে। খুন মানে যদি হত্যাকাণ্ড হয় তাহলে তা বাংলায় স্বীকৃত, খুন মানে যদি রক্ত হয় তাহলে তা বাংলায় তেমন করে স্বীকৃত নয়। আমি যদ্দূর জানি কাজী নজরুল ইসলাম যে এই খুন শব্দটা রক্ত অর্থে ব্যবহার করেছিলেন, এটা গুরুদেব রবীন্দ্রনাথের কাছে খুব একটা সুপ্রযুক্ত বলে মনে হয়নি, তিনি আপত্তি করেছিলেন। কিন্তু আমাদেরই আরেকজন কবি আছেন, তার নাম শঙ্খ ঘোষ, তিনি তো পরবর্তী সময়ের কবি, তিনি আবার লিখে বসে আছেন, হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনের রাতের মাথায়, আরেকটা কলকাতায় সাহেব, আরেকটা কলকাতায়। সো এখানেও আমরা দেখলাম যে আর একটা কলকাতা, এটা সন্ধান করবার জন্যই অন্যরকম ভাষার হয়তো ব্যবহার করলেন কবি। ঠিক সেভাবেই আমি যখন লিখলাম যখন সিনায় সিনায় ছোটে দিওয়ানা নুনে নুন খুন, এটা হয়তো অন্য আর এক ভাষা বা শহরের মধ্যেই অন্য আরেক শহরের সন্ধান। এবং তক্ষুনি পরের লাইনে আমি মজাটা যেটা করলাম, আমি ধ্রুপদী শব্দ দিয়েই তার অনুবাদ করলাম, এবং অনুবাদের আগে আমি বলে দিলাম যে এবার আমি মানেটা বুঝিয়ে বলছি, শোনো। তাই জন্যই অর্থাৎ এবং মানে এই দুটো শব্দ ব্যবহার হলো। অর্থাৎ শিরাতে শিরাতে অন্ত পীড়াতে পড়ে আগুন, তারপর ওই লাইনটা আরেকবার ফেরে, মানে প্রথম লাইনটা, এবং তারপরে বলা হয় মানে শিরাতে শিরাতে অন্ত পীড়াতে পড়ে আগুন। এটা আবার অর্থের অর্থ করা হচ্ছে, মানে আগের লাইনে বলা হয়েছিল অর্থাৎ, অর্থাৎ শব্দটা যদি কারো বুঝতে অসুবিধা হয় তার জন্য একটা বিকল্প শব্দ দেওয়া হলো, যেটা হলো মানে। কিন্তু মানে বলা হচ্ছে যে বাক্যের মাধ্যমে, শিরাতে শিরাতে অন্তঃপীড়াতে পড়ে আগুন, এটাই কিন্তু কঠিন। মানে প্রথমে সহজটা বলেছি, সহজ ভাষায় যারা বোঝে না তাদের জন্য কঠিন ভাষায় বলবো। তার মানে সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটা বাঁকিয়ে নেব। দাঁড়ে দাঁড়ে দ্রুম এই গানটা অনুপম এবং সায়ক ওরা খুব সুন্দর গেয়েছে। তার সঙ্গে রয়েছে আমার অ্যাকুস্টিক গিটার বাজানো। হ্যাঁ, যারা চেনে আমি কীরকমভাবে গিটার বাজাই তারা নিশ্চয়ই ধরতে পেরেছ। এবং গোটা গানটা জুড়েই রয়েছে হারমোনিকা, যেটা বাজিয়েছেন আমাদের খুবই প্রিয় মানুষ সৃজিত মুখোপাধ্যায়, মানে চিত্র পরিচালক সৃজিত মুখার্জি। তবে আমার গলাও আছে, একেবারে শেষের দিকে ব্যাকগ্রাউন্ডে যে হামিংটা আসে সেটা আমার গাওয়া। গানটার উৎপত্তি সম্পর্কে একটা মজাদার ইনফরমেশন দেওয়াই যায়। রূপম অন দ্য রক্স এক্সক্লুসিভ। গানটা তৈরি হয়েছিল অঞ্জন দত্তের জন্য। বেডরুম নামের সিনেমার স্ক্রিপ্ট পড়ে এই গান তো লিখেছিলাম। প্রযোজকের চাহিদা ছিল এখানে এমন একটা গান লেখা হবে যেটা গাইবেন অঞ্জন দত্ত। কাজেই আমি লায়লা লায় এই সমস্ত শব্দ ব্যবহার করেছিলাম। এতক্ষণে বোঝা গেল? যে কোনো কারণেই হোক, অঞ্জনদা সেই সময় ঠিক করেছিলেন যে উনি অন্য কারো কথায় সুরে গান গাইবেন না। পরে অবশ্য গেয়েছেন, কিন্তু সেই সময় যেহেতু সেরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, ফলে আমার গানটা গাইতে তিনি রাজি হলেন না। এরপরে প্রযোজক মশাই বললেন তাহলে এই গানটি অনুপমকে দিয়ে গাওয়ানো হোক। আমি বললাম খুব ভালো, অনুপমের সঙ্গে তো সদ্য একটি কাজ করেছি, বেঁচে থাকার গান আমি গেয়েছি অনুপমের কথায় সুরে, কাজেই একটা রোল রিভার্সাল হলে মন্দ হবে না। তবে এই গানে দুটো গলা লাগবে, দুজন মিলে গানটা গাওয়া হবে। লায়লা লায় এই পাঠটা যেমন অঞ্জন দত্তকে ডিনোট করে, তেমনি সাইমন অ্যান্ড গারফাঙ্কেলকেও করে। কাজেই ওই মেজাজেই দুটো গলা একে অন্যের হাত ধরে থাকবে এই গানে। আমার ইচ্ছে হলো অনুপম গাইবে এবং সঙ্গে গাইব আমি,
কিন্তু আমরা দুজন মিলে সঙ্গীত পরিচালনা করছিলাম, দুজনের মতামত শিরোধার্য। আমি তো ছিলামই, অন্য যিনি সঙ্গীত পরিচালক মিস্টার অ্যালান আও, তিনি বললেন না, রূপম গাইলে হবে না, রূপমের গলাটা অনুপমের সঙ্গে ঠিক ম্যাচ করবে না। তাই জন্যই আমন্ত্রণ জানানো হলো দ্বিতীয় গায়ক সায়ক বন্দ্যোপাধ্যায়কে। সায়ক ফাটিয়ে গাইলেন। তবে আমার একটা দুঃখ রয়ে গেল যে এই গানটা অনুপম এবং আমি দুজন মিলে গাইতে পারতাম, সেটা আর হলো না। আনন্দ এটাই যে অনুপমের সঙ্গে সায়কের একটা ডুয়েট তৈরি হলো, যেটা হয়তো আমি গাইলে হতো না। আর সায়কের গান বাজনার এমনিতেই আমি খুব ভক্ত, ওর গাওয়া অনেক গানই আমার ভাল লাগে। সায়কের পুরনো ব্যান্ড হচ্ছে লক্ষ্মী ছাড়া, মানে লক্ষ্মী ছাড়ার আদি ভোকালিস্ট কিন্তু দুজন, একজন হচ্ছেন সায়ক বন্দ্যোপাধ্যায়, অন্যজন হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এরা ছোটবেলায় যখন লক্ষ্মী ছাড়া প্রথম পারফর্ম করছিল তখন এই দুজন ছিল ওদের মূল ভোকালিস্ট। পরবর্তীকালে লক্ষ্মী ছাড়া যখন বড় হয়, অর্থাৎ যুবক হয়ে ওঠে ওরা, তখন ওদের ভোকালিস্ট হিসেবে পারফর্ম করত সায়ক বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটা নতুন গান প্রকাশিত হয়েছে, মানে বেশ কিছুদিন ধরেই একটার পর একটা গান প্রকাশিত হচ্ছে। তার মধ্যে একদম সদ্য গাওয়া একটা গান ছিল, যেটা আমরা গত সপ্তাহে চালিয়েছিলাম। সেই গানটা শুধু অডিও ফরম্যাটে না, একটা ভিডিও ফরম্যাটেও প্রকাশিত হয়েছিল, অর্থাৎ মিউজিক ভিডিও সমেত। সেই মিউজিক ভিডিওতে অবশ্য আমাকে দেখা যায়নি। গানটার নাম ছিল উড়োজাহাজ, সৈকত ঘোষের লেখা এবং রুদ্র সরকারের সুর। গানটার ভিডিওটা বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবে গিয়ে দেখলাম মিলিয়ন ছাড়ানো ভিউজ। থ্যাংক ইউ সো মাচ যারা এত ভালোবাসা এই গানটাকে দিয়েছ। এটাই তো ভরসা নতুন নতুন গান রেকর্ড করবার। তোমরা শোনো, তোমরা ভালোবাসো। ইতিমধ্যে আমার যা মনে পড়ছে সেরকম দুটো গান প্লেব্যাক করেছি। জানিয়ে দিই, একটা সিধুর সঙ্গে আমার প্রথম ডুয়েট, যেটা রেকর্ড করা হয়েছে সৃজিতের নতুন ছবি কিল বিল সোসাইটির জন্য। আর অন্য আরেকটা গান, সেটা আবার পুরনো এক বন্ধু, মিউজিশিয়ান বন্ধু সমীদ মুখোপাধ্যায়, মানে যাকে আমরা সমীদ বলে ডাকি, তার সুরে আকাশ চক্রবর্তীর লেখায় এই গানটা রেকর্ড করা হয়েছে দানব বলে একটা নতুন ছবির জন্য। আজকের সেরা চিঠিটা এবারে পড়ব। তবে সেরা চিঠির যিনি লেখক, অর্থাৎ পত্র লেখক, তাকে তো আমাদের রেওয়াজ অনুযায়ী একটা পুরস্কার দেওয়া হয়, যে পুরস্কারটার নাম হলো ROTR Uno Letter of the Week। এই পুরস্কারটা এই পত্র লেখক তিনি সেরা চিঠিটি লিখেছেন, তৎসত্ত্বেও তাকে এই পুরস্কার দেওয়া হবে না। কেন দেওয়া হবে না সে কারণটা পরে আসবে। আপাতত চিঠিটা পড়ি। ডিয়ার রূপম দা, কলেজ জীবন শুরু 1999। তখন বাংলা ব্যান্ড জিনিসটা সবে এসেছে। কলেজে বিভিন্ন কলেজ সোশ্যালের ইনভিটেশন পেতে শুরু করলাম এই সমস্ত ব্যান্ডদের অনুষ্ঠানের, এবং আমি কোনোটাই মিস করতাম না। তখন কোনো একটা কলেজে ফসিলস শো করতে এসেছিল। আমি সেই অনুষ্ঠানে আধ ঘন্টা থেকে আর থাকতে পারিনি। মনে হয়েছিল এটা কীরকম গান, কারা যেন তারস্বরে চেঁচাচ্ছে। অবশ্য এই যে মনে হওয়া, এর একটা কারণও ছিল। আমার রক মিউজিক সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আমার কাছে গান মানেই ছিল শ্রুতিমধুর সুরের একটা নরম সরম ব্যাপার। তবে বাংলা ব্যান্ডের তখন দারুণ প্রভাব সবার উপরে। আমার এক প্রিয় বন্ধুর সঙ্গে মিলে আমি নিজেও দু একটা গান লিখে ফেললাম, কিন্তু সেই বন্ধুকে হারানোর পরে সেই পাঠ চুকে যায়। তারপর হায়ার এডুকেশনের জন্য দিল্লি চলে যাই, তাই বাংলা গানের সঙ্গে আর যোগাযোগ রইল না। তবে হ্যাঁ, বাইরে গিয়ে মনের জানলাটা অনেকটা খুলে যায়। মেটালিকা, ব্রায়ান অ্যাডামস, এমএলটিআর এসব ভালো লাগতে শুরু করে। কিন্তু আমার ফসিলসের গান সম্পর্কে ধারণা পাল্টায়নি। অনেক বছর পর মিউজিক অনেক সহজভাবে সবার কাছে পৌঁছে দেয় ইউটিউব বা বিভিন্ন গানের অ্যাপ। তখন আমি আবার ফসিলস শুনলাম। এবারের ধারণাটা কিন্তু একটু অন্যরকম। ভালো লাগলো, কিন্তু আর একটু রিইনফোর্সমেন্টের দরকার ছিল। আমার প্রিয় কোনো একজনের রিইনফোর্সমেন্ট দরকার ছিল, কিন্তু তাকে আমরা আগেই হারিয়েছি।
সেই রিইনফোর্সমেন্ট কিন্তু অনেক বছর পর আমার কর্মজীবনে আমার অত্যন্ত প্রিয় কলিগ এবং ভাই অলোকের দ্বারা হলো। এটা খুব খুনসুটি ঝগড়ার মাধ্যমে, মানে আমি বলতাম ও গান বোঝে না, আর ও বলতো আমার গানের প্রতি ভালোবাসাটা নাকি খুব সংকীর্ণ গতানুগতিক। এর মধ্যে আরেকটা ব্যাপারও ছিল, আমি যখন ছেলেকে স্কুলে ছাড়তে যেতাম মাঝে মাঝে এই রূপমদাকে দেখতাম পাশে, উনিও ছেলেকে ছাড়তে এসেছেন, কিন্তু কখনো নিজে থেকে ওর সঙ্গে কথা বলে উঠতে পারিনি। কি বলতাম, আপনার গান ভালো লাগতো না, ইদানিং করে ভালো লাগতে শুরু করেছে। উনি হয়তো জবাবে একটু হেসে বা একটু রেগেই বলতেন, তোমার না ভালো লাগলেও চলবে। যাই হোক, এরপরে কি ঘটলো সেটা বলা যাক। 2024 সালে আমি একটা ফসিলসের লাইভ শো দেখতে গেলাম। সেই 2000 সালে শেষ গেছিলাম, তারপরে 2024-এ এটাও গেলাম অলোকের প্ররোচনায়। এবারের অভিজ্ঞতাটা কিন্তু একেবারেই আলাদা, যদিও আমার বয়সী অডিয়েন্স ওখানে হাতে গোনা ছিল। আমি ফসিলস এবং রূপম ইসলামকে ভালোবেসে ফেললাম। পরে ওর সাথে আলাপ হয়ে ওঠার পরে বুঝলাম ওর লেখা এবং লেখালেখি সম্বন্ধে পড়াশুনো অনেক গভীর, আমার সীমিত সঙ্গীত জ্ঞানের বাইরে। এখন আমি কিন্তু এই মানুষটাকে ভালোবেসে ফেলেছি, তার গান লেখার থেকেও বেশি তার মনুষ্যত্বকে। চিঠি থেকে বেরিয়ে এসে একটা ফুটনোট, পত্রলেখক যার নাম এতক্ষণ বলিনি, এবার বলি, তার নাম হচ্ছে অয়ন। সে এই মানুষটাকে ভালোবেসে ফেলেছি লাইনটার পরে ব্র্যাকেট দিয়ে আমাকে অনুরোধ করেছে একটা গানের 2টো লাইন ওর জন্য গাইতে। তো গেয়ে ফেলা যাক। বলছি আমি, বলছি শোনো, ভালোবেসে ফেলেছি তোমায়, ভালোবেসে ফেলেছি তোমায়। অয়নের জন্য 2টো লাইন গাওয়া হলো। অয়নের চিঠি কিন্তু শেষ হয়নি, চিঠির পরে ওর একটা পুনশ্চ অংশ আছে, সেটা পড়া যাক। এই চিঠিটা যেটা তোমাকে পাঠাচ্ছি সেটা আমার সেই বন্ধু অলোককেও না পাঠিয়ে পারিনি, এবং ওর থেকে একটা উত্তরও পেয়েছি, সেটা হুবহু তুলে দিচ্ছি। অলোক লিখেছে, উফ কি অকাতর স্বীকারোক্তি। যাক, এটা আমার সার্থকতা যে একজনকে ফসিলসপন্থী করতে পারলাম। রূপমের প্রতি আমার ভালোবাসার যে দায়বদ্ধতা ছিল অজ্ঞাত কারণে, সেটা এতদিনে কিছুটা হলেও পূরণ হয়েছে। জয় রক, জয় রূপম, বাংলা রকের তুমি প্রাণ, তোমার সুরে নতুন প্রজন্ম যেন পায় অনুপ্রেরণার দান। বেশ, এইবার অয়ন, যিনি এই সপ্তাহের সেরা চিঠির লেখক, তাকে আমরা পুরস্কারটা দিতে পারছি না। এখানে তো দেখছি যে তিনি চিঠির শেষে একটা স্লোগানও লিখে বসে আছেন, তাহলে সেই হিসেবে ওর 2টো পুরস্কারই পাওয়ার কথা, কারণ এই স্লোগানটাও মন্দ নয়। আরেকবার পড়ে দেখি তো কেমন লাগে। জয় রক, জয় রূপম, বাংলা রকের তুমি প্রাণ, তোমার সুরে নতুন প্রজন্ম যেন পায় অনুপ্রেরণার দান। মন্দ নয়, পুরস্কার পেতেই পারত, কিন্তু পাচ্ছে না। তার একটাই কারণ, এই অয়ন আমাদের খুব নিজের লোক, মানে ও একটা কোম্পানির অফিসার। কেতাবি ভাষায় পদটার নাম হলো ব্র্যান্ড কাস্টোডিয়ান, এবং কোম্পানিটার নাম বললে তোমরা সবাই চিনবে। কোম্পানিটা কি বলো তো? আমাদের অনুষ্ঠানকে ভালোবেসে 2টো বিশেষ পুরস্কার যারা ঘোষণা করেছেন প্রত্যেক পর্বে দুজনের জন্য দেবেন, অর্থাৎ কংক্রিটো উনো সিমেন্ট। এই কোম্পানির অফিসার অয়ন। আমাদের একটা নিয়ম আছে না, নিজেদের কাউকে এই পুরস্কার দেওয়া যাবে না, সেই নিয়মেই ফেসে গেল অয়ন। অয়নের চিঠিটা আমরা সবাই ভালোবেসে পড়লাম, এবং এটা বলবো যে এই চিঠিটা কিন্তু আমাদের কাজকর্মের একটা পুরস্কার ইন ইটসেলফ। আমার এই ভীষণ প্রিয় অনুষ্ঠান, অর্থাৎ রূপম অন দ্য রকস প্রেজেন্টেড বাই কংক্রিটো উনো সিমেন্ট, এই অনুষ্ঠানে সবথেকে প্রিয় কি বলতো? সবথেকে প্রিয় হলে তোমরা, মানে আমাদের অডিয়েন্স, যারা আমাদের ভালোবেসে প্রত্যেক সপ্তাহে রেডিওতে এই অনুষ্ঠান শুনছো, তারা সব থেকে বেশি প্রিয়। কিন্তু যারা দূরে থাকবার কারণে রেডিওতে শুনতে পাও না, তারা কোথায় শুনবে জেনে নাও। Rupam on the Rocks, exclusively on 91.9 Friends FM, presented by Nuvoco Concreto Uno Cement. প্রত্যেক শুক্রবার রাত 8টা থেকে 9টা এবং মিস করে গেলে প্রত্যেক রবিবার রাত 9টা থেকে 10টা।
এছাড়াও রূপম অন দ্য রক্স পডকাস্ট শুনতে সাবস্ক্রাইব করো আমাদের 919 ফ্রেন্ডস এফএম পডকাস্ট ইউটিউব চ্যানেলকে। সবাইকে আমি মাঝে মাঝেই মনে করিয়ে দিই, ইনস্টাগ্রামে আমার একটা ঠিকানা আছে @রূপম ইসলাম। এটা দিয়ে সার্চ করলেই ইনস্টাগ্রামে আমার অ্যাড্রেস পেয়ে যাবে এবং সেখানে আমি নিয়মিত এই অনুষ্ঠানের আপডেট দিতে থাকি। আমায় সেখানে ফলো করলে এই অনুষ্ঠান কিছুতেই মিস করতে পারবে না। চিঠি অনেক আসছে, যারা চিঠি লিখছো তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার চিঠি আমি এক এক করে পড়ব। কলকাতা বসু বা ক্যালকাটা বোস, তিনি গ্রহান্তর থেকে প্রচুর চিঠি পাঠিয়েই যাচ্ছেন, অনেকটা আমাদের সেই আদিম যুগের অর্ঘ্য সরকারের মতো যে প্রচুর চিঠি পাঠাতো, এখনও পাঠায়। এখনও অর্ঘ্যের অনেক চিঠি জমা হচ্ছে আমাদের দপ্তরে। এবং আরও অনেক পত্রলেখক আছেন যাদের এর আগে কোনো চিঠি পড়া হয়নি, তাদের চিঠিও পড়ব। কিন্তু একটু আগে একটা স্লোগান পড়েছি, সেই স্লোগানটা পাঠিয়েছিল অয়ন। সেটা লিখে এসে প্রমাণ করে দিয়েছে স্লোগান লেখা কিন্তু খুব কঠিন নয়। যারা আমাদের অনুষ্ঠান নিয়ে 3-4টে শব্দে তোমাদের প্রতিক্রিয়া জানাতে চাও, তারা চটপট জানিয়ে ফেলো। যে পুরস্কার পাবে সেটা হলো ROTR Uno Fan of the Week। এবং আরেকটা কথাও একটু মনে করিয়ে দেওয়া দরকার, পুরস্কার যারা পাচ্ছ তারা কিভাবে তা সংগ্রহ করবে জেনে নাও। পুরস্কার সংগ্রহ করতে তোমার মোবাইল নম্বর ইমেল করো rotr@friendsfm.in এবং টিম ফ্রেন্ডস এফএম যোগাযোগ করে নেবে তোমার সাথে। আজকে একেবারে ঘোষণা মোডে চলে গেছি। যখন পরের পর ঘোষণা করে গেলাম, তার মানে হচ্ছে নতুন করে আজকে আর কিছু বলবো না। যা বলবো পরের শুক্রবারেই বলবো। ততক্ষণের জন্য বিদায়।